আচ্ছা, আমরা এখন যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর। দেখো, পলিটির সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, কারণ আমরা সবাই জানি পলিটি মানেই হচ্ছে কনস্টিটিউশন। তো এই কনস্টিটিউশনের যে হেডে বসে রয়েছেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। এবং আমরা এটাও জানি যে যদি একটা দেশ আর একটা স্টেটের তুলনা করা হয়, অনেকটা একই রকম, তোমরা নিশ্চয়ই জানো। তার কারণ হচ্ছে একটা দেশের হেড হচ্ছে প্রেসিডেন্ট, আর সেই স্টেটের হেড হচ্ছে গভর্নর। এবং তারপরে তুমি যদি এর কন্টেম্পোরারি জিনিসগুলোকে দেখো, তাহলে কি হবে, যেমন প্রাইম মিনিস্টার, তেমনি চিফ মিনিস্টার, যেমনি অ্যাটর্নি জেনারেল, তেমনি অ্যাডভোকেট জেনারেল। তো এরকমভাবে আমাদের প্রেসিডেন্ট এবং গভর্নরকে পাশাপাশি রাখা হয়েছে। কেন? কারণ স্টেট এবং দেশ, এই দুটো কোথাও না কোথাও একই ছন্দে লিঙ্কড। এবং একটা দেশ যেভাবেই চলুক না কেন, একটা স্টেটও ঠিক সেই অনুসারেই চলে। কারণ আমরা দেখবে যখন মেন্সের ক্লাস করব তখন আমরা পড়ব প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তো যেটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেই প্রেসিডেন্টের যা পাওয়ার আর আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের প্রেসিডেন্টের পাওয়ার এক নয়। আমরা পার্লামেন্টারি ফর্ম অফ স্ট্রাকচারকে ফলো করে থাকি। ঠিক আছে? তো সেখানে প্রেসিডেন্ট এবং গভর্নর একই রকম পাওয়ার এনজয় করে, কেউ বৃহৎ পরিসরে, কেউ স্বল্প পরিসরে। ঠিক আছে? এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যদি দেখি যে ইউনিটারি ফর্ম অফ কনস্টিটিউশন, আবার ফেডারেল ফর্ম অফ কনস্টিটিউশন, অনেকে অনেক রকম ব্যাখ্যা করে, অনেক কিছু কোয়াজি ফেডারেল ফর্ম অফ কনস্টিটিউশন, এগুলো আমরা মেন্সে পড়বো। তো যেটা তোমার ফেডারেল ফর্ম, সেখানকার প্রেসিডেন্ট আর গভর্নরের অলমোস্ট ইকুয়াল পাওয়ার, অলমোস্ট ইকুয়াল পাওয়ার। কিন্তু যেখানে তোমার ইউনিটারি, সেখানে প্রেসিডেন্টের পাওয়ার চরম লেভেলের, গভর্নরের পাওয়ার নেই বললে চলে। যেখানে কোয়াজি ফেডারেল, সেখানে প্রেসিডেন্টের মতোই গভর্নরের পাওয়ার। ঠিক আছে? পরে আমরা ডিটেলে পড়বো এগুলো। তাহলে ইন্ডিয়া কাকে ফলো করে? ইন্ডিয়া না কমপ্লিটলি ফেডারেলকে ফলো করে, না কমপ্লিটলি ইউনিটারিকে ফলো করে। ইন্ডিয়া ফলো করে এই ইউনিটারি এবং ফেডারেলের কম্পোজিশন, মানে একটা মিডিও যে অবস্থান, বা তুমি বলতে পারো মধ্যম পন্থা, তাই ওকে বলা হয় কোয়াজি ফেডারাল, কিছুটা ফেডারাল, বাট ম্যাক্সিমাম স্ট্রাকচার ফেডারেলের সঙ্গে মিলে যায়। সেই জন্য আমাদের প্রেসিডেন্ট এবং গভর্নর অনেকটা একই ছন্দে গাথা। তো আমরা এখন থেকে যা অফিসিয়ালস পড়বো আমাদের কনস্টিটিউশনের জন্য, সেটাকে আমরা পাশাপাশি রেখে পড়বো। দেখবে একটা অফিসিয়াল স্টেট ইন্ডিয়ার জন্য আর একটা অফিসিয়াল স্টেটের জন্য। এরপরে আমরা দেখবে পড়বো একসাথে প্রাইম মিনিস্টার অ্যান্ড কম, চিফ মিনিস্টার অ্যান্ড কম। প্রাইম মিনিস্টার দেশের জন্য, চিফ মিনিস্টার স্টেটের জন্য। এরপরে আমরা পড়বো অ্যাটর্নি জেনারেলকে বা সাইডে, অ্যাডভোকেট জেনারেলকে রাইট সাইডে। দেখবে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নরের মতোই সমস্ত অফিসিয়ালদের 90% ক্রাইটেরিয়া সেম। এবং তুমি এখানে দেখবে যে আমি প্রেসিডেন্ট এবং গভর্নরকে কপি পেস্ট করেছি। প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নরকে কপি পেস্ট করা আছে, একদম পুরো কপি পেস্ট। শুধু যে যে জায়গায় ডিফারেন্স, সেইগুলোকে তুমি আলাদা আলাদা মার্কিং করে রাখবে যে এটাই হচ্ছে গভর্নরের স্পেশাল, আর এটা হচ্ছে প্রেসিডেন্টের স্পেশাল। তাহলে দেখবে জিনিসগুলো পড়তে খুব ইজি মানে হয়ে যাবে তোমাদের পক্ষে। যেমন প্রথমত চলে আছে লিস্ট। এটা কোন লিস্টে রয়েছে? ডেফিনেটলি প্রেসিডেন্ট যেহেতু ইন্ডিয়ার অংশ, তাই এই ইউনিয়ন লিস্টে রয়েছে। আর গভর্নর যেহেতু স্টেটের অংশ, তাই এটা স্টেট লিস্টে রয়েছে। মানে একটা দেশের জন্য একটা প্রেসিডেন্ট থাকবে, আর একটা স্টেটের জন্য একজন গভর্নর থাকবে। তো আমরা জানি ইউনিয়ন পার্ট 5-এ রয়েছে, স্টেট পার্ট 6-এ রয়েছে। ইজি, এর জন্য মুখস্থ করার কিছু নেই। আর্টিকেল তোমাদের অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, 1 থেকে শুরু করে লাস্ট অব্দি সমস্ত আর্টিকেল তোমাদের ক্লাসে মুখস্থ করিয়ে দিয়েছি। তো তোমরা এখন বলতে পারবে আর্টিকেল কত থেকে কত? 52 থেকে 62। কারণ তোমরা জানো পার্ট 5 শুরু হচ্ছে 52 থেকে 137 অব্দি। ঠিক আছে? আর এর শুরু হচ্ছে 152 থেকে 162। বেসিক্যালি গভর্নরটা যদি আরো ডিপলি বলা হয় তাহলে ওটা হবে 153 থেকে 162। আমি জাস্ট মিল করার জন্য জিনিসটাকে রেখেছি। বাট ইনিশিয়ালি এখানেও গভর্নর, বাট দেখবে আমরা 152 থেকে বলেছি দুটোর মিল করার জন্য। দেখো, একটা 52 62, একটা 152 162, কিন্তু মোর স্পেসিফিক্যালি 153 থেকে 162। ক্লিয়ার? নেক্সট দেখো টেকেন ফ্রম। দেখো প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট এই জিনিসটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের আমরা কিন্তু টেকেন ফ্রম, প্রথমে যখন পলিটির জিনিসগুলোকে পড়িয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম এই প্রেসিডেন্ট কোথা থেকে নেওয়া হয়েছে, ইউএসএ নয় ইউকে থেকে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জিনিসটা নেওয়া হয়েছে ইউকে থেকে। তো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ আমরা টেকেন ফ্রম বলে একটা পার্টই পড়েছিলাম, টেকেন ফ্রম। ঠিক আছে, আচ্ছা বলো তো গভর্নর, গভর্নর এটা কোথা থেকে নেওয়া হয়েছে? গভর্নর নেওয়া হয়েছে কানাডা থেকে। দেখবে তোমাদের টেকেন ফ্রমে লেখা আছে, এটা ইউএসএ হবে না, এটা ইউকে হবে, শুধু ঠিক করে নাও। ঠিক আছে, আর এই যে কনসেপ্ট গভর্নরের, যে একটা কনসেপ্ট মানে গভর্নর থাকবে একটা স্টেটের জন্য, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। ক্লিয়ার? কারণ আলটিমেটলি আমাদের পার্লামেন্ট বা আমাদের যে কনস্টিটিউশন, তার ভিত্তিটা তো আলটিমেটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এর অ্যাক্ট থেকে তৈরি হয়েছে না। নেক্সট হচ্ছে জেনারেলাইজড ইনফরমেশন। দেখো জেনারেলাইজড ইনফরমেশন কি? এনাকে বলা হয় ডি জুরি এক্সিকিউটিভ হেড। এনাকে বলা হয় ডি জুরি এক্সিকিউটিভ হেড। ইনি হেড অফ স্টেট, আর ইনি হেড অফ স্টেট। আচ্ছা দুটো স্টেটের বানান খেয়াল করো। আমরা কি করেছি, একটা স্টেটকে স্মল এস টি এ টি ই বলছি, আরেকটা স্টেটকে বলছি ক্যাপিটাল এস টি এ টি ই। দেখো ছোটবেলায় আমার খুব কনফিউশন হতো যে দুটোই স্টেট বলছে, দুটো স্টেট তো একই, কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে একজন স্টেট এরম বলছে, গভর্নর ক্ষেত্রে স্টেট এরম বলছে কেন? তো দেখো যেটা ছোট হাতের স্টেট না, সেটা মানে হচ্ছে দেশ, কান্ট্রি, আর যেটা বড় হাতের এস তাকে বলা হয় রাজ্য। তাই ঘাবড়ে যাবে না, দেখবে ছোট হাতের এস না বড় হাতের এস। ঠিক আছে, এই যেমন দেখো এখানে এটা ছোট হাতের স্টেট, এস টি এ টি হবে, এটা তোমার বড় হাতের এস। এখানে আবার বড় হাতের দিয়ে ফেলেছে, মানে অত তো আর ইয়ে করা যায় না, সেই জন্য আমি তোমাকে প্রথমেই কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি যে যদি ছোট হাতের স্টেট হয় তাহলে দেশ, বড় হাতের স্টেট হয় তাহলে গভর্নর মানে রাজ্য। ঠিক আছে, তাহলে একে বলা হয় ডি জুরি এক্সিকিউটিভ হেড, এনাকে বলা হয় ডি জুরি এক্সিকিউটিভ হেড। ঠিক আছে, আচ্ছা ডি জুরি এক্সিকিউটিভ হেড মানেটা কি? দেখো জুরি মানে কি? জুরি মানে হচ্ছে যে তোমার জাজমেন্ট দেয়। ঠিক আছে, আসলে আমরা সবাই জানি প্রেসিডেন্টের কিন্তু সেইভাবে পাওয়ার নেই, শুধু প্রেসিডেন্টকে আমরা একটা স্থানে রেখে দিয়েছি যে তুমি টপে, কিন্তু আলটিমেট পাওয়ার কার হাতে? আলটিমেট পাওয়ার প্রাইম মিনিস্টারের কাছে। ঠিক আছে, তো আলটিমেটলি এনার কাছে কিন্তু কোনো পাওয়ার নেই, পাওয়ার নেই বা পাওয়ারের এক্সিকিউশন নেই, শুধু পাওয়ারই আছে, তাই এনাকে বলা হচ্ছে ডি জুরি। ডি জুরি মানে এনার কোনো সেরকম জুডিশিয়াল পাওয়ার নেই, কিন্তু ওনাকে আমরা একটা পোস্টে রেখে দিয়েছি, অনারেবল পোস্টে, অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল প্রেসিডেন্ট আমরা বলি না, তো প্রেসিডেন্টের যে অনার সেটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো পাওয়ার নেই, তাই একে ডি জুরি বলা হয়। যেমন তোমার প্রেসিডেন্টকে বলা হয় ডি জুরি, আর প্রাইম মিনিস্টার বলা হয় ডি ফ্যাক্টো। অ্যাকচুয়ালি আলটিমেটলি দেখবে সমস্ত যে জুডিশিয়াল যে তোমার ডিসিশন বা কনস্টিটিউশনাল ডিসিশন সবই কিন্তু পার্লামেন্ট নিচ্ছে বা সুপ্রিম কোর্ট হাইকোর্ট নিচ্ছে, প্রেসিডেন্টের সাইন ছাড়া সেটা পাস হচ্ছে না। তার মানে হেড কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে, কিন্তু আলটিমেটলি অন্য কেউ এক্সিকিউশন করছে, প্রেসিডেন্ট শুধু সাইন করছে, তাই একে ডি ডি জুরি এক্সিকিউটিভ হেড বলা হয়। দেখো নমিনাল, নামমাত্র এক্সিকিউটিভ হেড, দেখো সেটাকেই প্রমাণ করে দিল যে এর সত্যি অর্থে কোনো পাওয়ার নেই, নামমাত্র পাওয়ার রয়েছে, নমিনাল এক্সিকিউটিভ হেড। বলছে প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট। হ্যাঁ, একটা দেশের প্রেসিডেন্ট প্রথম, এবং তাকে ফার্স্ট সিটিজেনও বলা হয়, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। আর প্রেসিডেন্টকে আমরা কি বলি? হেড অফ দ্য স্টেট। একে আমরা বলবো, গভর্নরকে বলবো আমরা হেড অফ দ্য স্টেট, ছোট হাতের আর বড় হাতের। নেক্সট হচ্ছে দেখো কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট। তো ডেফিনেটলি এই পয়েন্টটা তো স্টেটের ক্ষেত্রে তুমি পাবে না, তাহলে এখানে কি পাবে? এজেন্ট অফ দ্য সেন্টার। কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট, তো কারণ স্টেটের তো কনস্টিটিউশন নেই, তো স্টেটের কনস্টিটিউশনাল হেড কি করে হবে? তাই কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট, তার কপি পেস্ট এখানে কিন্তু হয়নি। দেখো পার্ট অফ দ্য পার্লামেন্ট, কিন্তু এর একটা পয়েন্ট আমরা পাচ্ছি, পার্ট অফ দ্য স্টেট লেজিসলেচার। আমরা সবাই জানি যে আমাদের পার্লামেন্টের মেইনলি তিনটে কক্ষ, তাই না?
একটাকে আমরা কি বলছি, প্রেসিডেন্ট, রাজ্যসভা, লোকসভা। তেমনি আমাদের স্টেট লেজিসলেচারেরও তিনটে কক্ষ, গভর্নর, এসএলসি আর এসএলএ, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাই তো। তো ব্যাপারটা এরকম। এবার দেখো সুপ্রিম কমান্ডার অফ আর্ম ফোর্স, তাহলে দেখো এই পয়েন্টেরও সাবস্টিটিউট থাকবে না, কারণ প্রেসিডেন্টের পাওয়ার সার্বিকভাবে বেশি হবে গভর্নরের থেকে। আর প্রেসিডেন্টের দ্বারা নমিনেটেড বলেই গভর্নরকে আমরা কি বলছি, এজেন্ট অফ দ্য সেন্টার। মানে আলটিমেটলি স্টেটে কি কি হচ্ছে সে তার খবর আলটিমেটলি গভর্নর কিন্তু প্রেসিডেন্টকে জানায় যে দেখুন স্টেটে খুব একটা ভালো পজিশন হচ্ছে না, আমার মনে হয় না স্টেটটা খুব ভালো একটা কোনো ডিসিশন নিতে চলেছে। এরকম ভালো খারাপ সব কিছুই কিন্তু সেন্টারের এজেন্ট হিসাবে গভর্নর প্রেসিডেন্টকে জানান। দেখো এখানে বলছে গভর্নর ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টার, রিপোর্ট ফোর্টনাইটলি। তার মানে দেখো এই যে যেটা বলছে 15 দিন অন্তর অন্তর তিনি কিন্তু পুরো স্টেটের যা কর্মকাণ্ড সেই সমস্ত কিছু কিন্তু গভর্নর প্রেসিডেন্টকে বা আলটিমেটলি সেন্টারকে জানায় 15 দিন অন্তর অন্তর। ফোর্টনাইট মানে 15 ডেজ ইন্টারভ্যাল, বোঝা গেল। তাহলে দেখো এই অবধি যা পড়লাম তা সবই তোমাদের জানা, শুধু একবার রিডিং মারলে হয়ে যাবে, শুধু একবার রিডিং মারারই ব্যাপার, ঠিক আছে। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন। কি বলছে দেখো, বলছে অল দ্য এক্সিকিউটিভ অ্যাকশন of the union government shall be taken on the name of president। মানে প্রেসিডেন্টের নামে আমরা কিন্তু সমস্ত এক্সিকিউটিভ অ্যাকশন নিয়ে থাকি। ধরো আমরা ধরো যুদ্ধ করব বা কোনো এক্সিকিউটিভ অ্যাকশন বলতে ধরো কোথাও কোনো অ্যাম্বাসেডার পাঠাবো, বা ধরো কোনো এক্সিকিউশন যেখানে আসবে, রাস্তাঘাট এগুলো অনেক ক্ষুদ্র পরিসরে হয়, এগুলো জাস্ট প্রেসিডেন্টের একটা বৃহৎ বাজেটে সাইন করলেই আলটিমেটলি বাজেট পাস হয়ে যায়। তার মানে প্রেসিডেন্টের কাছ থেকে কিন্তু আমি রাস্তাঘাট তৈরি করার পারমিশনও নিচ্ছি বাজেটের থ্রু দিয়ে, তাই নয় কি? তো সমস্ত এক্সিকিউটিভ অ্যাকশন স্টেট ইউনিয়ন গভর্নমেন্টের কিন্তু প্রেসিডেন্টের নামে নেওয়া হয়। দেখো কপি পেস্ট, অল দ্য এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল বি টেকেন অন দ্য নেম অফ গভর্নর। সেম কোনো ডিফারেন্স দেখতে পেলে এখানে না। নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু অ্যাসেন্ট ইন কেস অফ মানি বিল। দেখো প্রেসিডেন্ট কিন্তু মানি বিলে সাইন করতে বাধ্য। প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু অ্যাসেন্ট ইন কেস অফ মানি বিল, গভর্নর ইজ বাউন্ড টু অ্যাসেন্ট ইন কেস অফ মানি বিল। দেখো কোনো ডিফারেন্স পেলে? আমরা জানি অনেক প্রকারের বিল হয়, যেমন একটাকে আমরা বলতে পারি পাবলিক বিল, একটাকে আমরা বলে থাকি তোমার প্রাইভেট বিল, এসব আমরা মেন্সে পড়বো। একটাকে আমরা বলে থাকি অর্ডিনারি বিল, একটাকে আমরা বলে থাকি তোমার ফিনান্স বিলের মধ্যে স্পেশাল বিল হচ্ছে মানি বিল, এছাড়া আমরা বলতে পারি অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে এত প্রকারের বিল হয় যা আমরা মেন্সে পড়বো। তার মধ্যে যেটা মানি বিল, আমরা সবাই জানি মানি বিল রিলেটেড স্পেশাল পাওয়ার রয়েছে স্পিকারের, এবং মানি বিল 14 দিন অবধি ম্যাক্সিমাম রাজ্যসভা হোল্ড করতে পারে বা এসএলসি হোল্ড করতে পারে। তার মানে মানি বিল যদি একবার লোকসভায় পাশ হয়ে যায় বা এসএলএতে পাশ হয়ে যায়, তাহলে ম্যাক্সিমাম 14 দিন ওয়েট করার পরে প্রেসিডেন্ট বাধ্য থাকবেন বা গভর্নর বাধ্য থাকবেন ওই বিলকে সাইন করার জন্য। বোঝা গেল? দেখো বলছে নো বিল ক্যান বি মেড অ্যান অ্যাক্ট উইদাউট দ্য অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। এটা আমরা সবাই জানি, কোনো বিল কিন্তু অ্যাক্টে পরিণত হবে না যতক্ষণ অবধি প্রেসিডেন্ট সাইন করছেন। সেম, নো বিল ক্যান বি মেড অ্যান অ্যাক্ট উইদাউট দ্য অ্যাসেন্ট অফ দ্য গভর্নর, সেম পয়েন্ট। তাহলে একদম এখানে একটা পড়লে আর একটা এমনি হয়ে যাবে, শুধু ইউনিয়ন গভর্নমেন্টের জায়গায় স্টেট গভর্নমেন্ট লাগিয়ে দিতে হবে, আর গভর্নরের জায়গায় প্রেসিডেন্ট লাগিয়ে দিতে হবে, একই ব্যাপার, বা প্রেসিডেন্টের জায়গায় গভর্নর লাগিয়ে দিতে হবে। দেখো কন্ডিশন ফর হোম অফ অফিস, তাহলে দেখো আমরা যদি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে কি কন্ডিশন রয়েছে যদি প্রেসিডেন্ট তার অফিস হোল্ড করতে চান, তাহলে কি কন্ডিশন হলে তিনি একজন প্রেসিডেন্ট হতে পারবেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে দেখো, প্রেসিডেন্ট shall not be the member of either house of the parliament or house of the state legislature।
তাহলে প্রেসিডেন্ট যদি তোমাকে হতে হয়, তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে তুমি না রাজ্যসভার সদস্য হতে পারবে, না লোকসভার সদস্য হতে পারবে, না স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার হতে পারবে। তারপরে প্রেসিডেন্ট একজন ফ্রেশ পার্সন হতে হবে, যে কোনো মানে কনস্টিটিউশনাল পোস্টের সঙ্গে যুক্ত নেই। এটা হতে পারে যে সে লোকসভার মেম্বার ছিল বা রাজ্যসভার মেম্বার ছিল, বাট প্রেসিডেন্ট পোস্টের জন্য অ্যাপিল করার আগে তাকে সেই রাজ্যসভার এমপি পদ বা লোকসভার এমপি পদ বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের এমএলএ পদ ছাড়তে হবে, দেন প্রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। তার মানে প্রেসিডেন্ট যখন নিজের অ্যাপ্লিকেশন দেবেন তখন তার কোনো ডেজিগনেশন থাকবে না, কনস্টিটিউশনাল ডেজিগনেশন থাকবে না। পয়েন্ট নাম্বার 1 ক্লিয়ার। পয়েন্ট নাম্বার 2 কি বলছে? হি শুড নট হোল্ড এনি আদার অফিস অফ প্রফিট। হ্যাঁ, সেম পয়েন্টটাকেই ঘুরিয়ে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট অন্য কোনো অফিস অফ প্রফিটের সঙ্গে যুক্ত থাকতে পারবে না, মানে অন্য কোনো কনস্টিটিউশনাল পোস্টের সঙ্গে যুক্ত থাকতে পারবে না যেখান থেকে তার একটা সোর্স অফ ইনকাম হয়, যার থেকে তার একটা সোর্স অফ ইনকাম হয়। বোঝা গেল জিনিসটা? তার মানে অন্য কোনো পোস্টে যুক্ত থেকে সে সে কন্টিনিউয়াস একটা সোর্স অফ ইনকাম পাচ্ছে, দেন প্রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করছে না। দেখো, প্রেসিডেন্ট হওয়ার জন্য তোমাকে সব কিছুর মায়া ত্যাগ করতে হবে, এটা হচ্ছে মানে আমাদের ভাষায় কথা। মানে যেমন তুমি ভাবো, কোনো সরকারি অফিসার যেমন অন্য কোনো বিজনেস করতে পারে না। যদি কোনো সরকারি অফিসার বিজনেস করতেও চায় তাহলে তার দেখবে তার ফ্যামিলি কোনো একজন মেম্বারের নামে ট্রেড লাইসেন্স করে তাকে বিজনেস করতে হয়, কারণ সে তার নিজের নামে কোনো অফিস অফ প্রফিট হোল্ড করতে পারবে না। কারণ তুমি এই চাকরিতে স্যাটিসফাইড বলেই তোমার অন্য কোনো সোর্স অফ ইনকাম লাগবে না, তাই তুমি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছ। তাহলে প্রেসিডেন্টেরও তাই, তুমি যদি প্রেসিডেন্ট পোস্টে থাকতে চাও তাহলে তোমার অন্য কোনো অফিস অফ প্রফিট থাকলে হবে না। নেক্সট দেখো, প্রেসিডেন্ট শ্যাল বি এন্টাইটেলড উইদাউট পেমেন্ট ফর রেন্ট টু ইউজ অফ হিজ অফিসিয়াল রেসিডেন্ট। দেখো, প্রেসিডেন্ট যদি হও তাহলে তোমাকে একটা বিরাট বড় হাউস দেওয়া হবে, বিরাট বড়, যেটা বলতে পারো ইন্ডিয়ার সব থেকে বেস্ট বাড়ির মধ্যে একটা বাড়ি। তাহলে তুমি যদি প্রেসিডেন্ট হও তাহলে তোমাকে একটা থাকার জন্য একটা বাড়ি দেওয়া হবে। যেমন আমি প্রেসিডেন্টের নয়, আমি রাষ্ট্রপতি নয়, সরি, আমি রাজ্যপালের বাড়িতে ঢোকার একটা অপরচুনিটি পেয়েছিলাম। রাজভবনে আমার একজন দাদা চাকরি করতেন, তো সেই সূত্রে তিনি একবার আমাকে রাজভবনে ডেকেছিলেন। তো বলছে তোকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে সাধারণ মানুষ যেতে পারে না। ও ছিল গভর্নরের একজন পিএ। পিএ ইন দ্য সেন্স মানে তোমার বিভিন্ন ও একজন ডব্লিউবিসিএস অফিসার, পরে এসডিও হয়ে যায়। আলটিমেটলি গভর্নরের শিডিউল করেও যে গভর্নর কখন কোথায় থাকবে, এই সময় ফাঁকা আছেন কিনা, একজন পিএ থাকেন না। তো নিয়ে গেছিল ওই রাজভবনে, যেটা তোমার এসপ্ল্যানেডে রয়েছে। বিশাল বড় বাড়ি, বিশাল বড়, ঠিক আছে? তো এখানে গভর্নর তার ফ্যামিলি নিয়ে থাকতে পারেন বা প্রেসিডেন্ট তার ফ্যামিলি নিয়ে থাকতে পারেন, তার জন্য কোনো রেন্ট তাকে দিতে হয় না। যেই গভর্নর বা যেই প্রেসিডেন্ট সেই বাড়িতে থাকবেন, সেই বাড়িতে তিনি যতদিন তার পোস্টে বহাল থাকবেন ততদিন সেই বাড়ি তিনি উইদাউট রেন্টে হোল্ড করতে পারেন। হিজ emolument allowance privilege as may be determined by the parliament। দেখো, তিনি কি কি সুযোগ সুবিধা পাবেন, ঠিক আছে, কি কি ভাতা পাবেন, এই সমস্ত কিছু কে ডিসাইড করবে? পার্লামেন্ট। যে হ্যাঁ, প্রেসিডেন্টকে মোটামুটি এই মাইনে দেওয়া উচিত, প্রেসিডেন্টের মাইনে বাড়া উচিত, প্রেসিডেন্টের এরকম এরকম সুবিধা দেওয়া উচিত। যেমন তোমরা হয়তো এটা জানো যে কোনো কোনো প্রেসিডেন্ট যদি কাউকে খুনও করে ফেলেন তার টাইম ফ্রেমের মধ্যে, তো তার এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস অ্যাপিল করাই যায় না। ধরো প্রেসিডেন্ট আমাকে খুন করে ফেললো, পার্সোনাল দুশ্মনী, ঠিক আছে, তারপরেও তুমি প্রেসিডেন্টের এগেনস্টে ক্রাইম বা ক্রিমিনাল কেস অ্যাপিল করতে পারবে না। এই যে যে সুবিধাগুলো, এইগুলোকে বলা হয় প্রিভিলেজ।
আর এই যে অ্যালাউন্স বা এমোলমেন্ট যেগুলো তোমার, এটা হচ্ছে তোমার মাইনে, তিনি পার মান্থ কত করে ফিস পাবেন। আর অ্যালাউন্স মানে কি কি ভাতা, আর অনেক ভাতা থাকে না, টিএ ডিএ, ট্রাভেল অ্যালায়েন্স বা ডিয়ারনেস অ্যালায়েন্স, এগুলো থাকে। তো এইগুলোর থ্রু দিয়ে কিন্তু আলটিমেটলি তোমার উনি অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তো তিনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলো সব ডিসাইড করেন কে? এই পার্লামেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো বলছে হিজ সেম emolument allowance of president shall not be determined during the term of his office, সরি এটা ডিমিনিশ। বেসিক্যালি বলা হচ্ছে যে যদি একবার এটা ডিসাইড হয়ে যায় তাহলে তিনি যতদিন, দ্যাট মিন্স 5 ইয়ার্স, এই প্রেসিডেন্সিয়াল পোস্টে হোল্ড থাকবেন ততদিন এটাকে ডিমিনিশ করা যাবে না। যা একবার ডিসাইড হয়ে গেছে সেটাই ওনার টাইম ফ্রেম, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ না অবধি ওই জিনিসটা চলবে। বুঝতে পেরেছো? এবং দেখো একটা জিনিস খুব ঠান্ডাভাবে যদি দেখা যায়, দেখবে কারো মাইনে জেনারেলি কমে না। তুমি ধরো একজন একটা যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানেও যদি তুমি চাকরি করতে যাও, ধরো তুমি পার মান্থ 15,000 টাকায় একটা চাকরিতে জয়েন করেছো, হঠাৎ করে 2 মাস পরে তোমার মাইনে 12,000 করে দেয় না, কারণ মাইনে কমানোটা খুব মানে অপরাধ, মাইনে বাড়ায় বরং কমায় না। তো ইভেন তোমাদের বাড়িতে কেউ যদি কাজ করে, তাকে তুমি বলছো যে 5,000 টাকা তোমার ফিজ, তুমি আমার বাড়ির এই কাজ করবে, হঠাৎ করে বলছো দেখো তোমার অনেক কম কাজ, তোমাকে 5,000 টাকা বেশি দেওয়া গেছে, 4,000 টাকা। তো এটা অন্যায়। ঠিক আছে, সেরকমভাবে প্রেসিডেন্টের পোস্ট চলাকালীন তুমি যে তার সুযোগ সুবিধা দিয়ে সে এই পোস্টে এসছেন, হঠাৎ করে তার মাইনে কমিয়ে দেওয়া বা সুযোগ সুবিধা কমিয়ে দেওয়াটা অথেন্টিক নয়, সেটাই বলা হয়েছে, এটা কমানো যায় না। এবং এই পয়েন্টগুলোর পুরো কপি পেস্ট রয়েছে দেখো গভর্নরের কাছে। যেমন দেখো ফার্স্ট পয়েন্ট, দেখো গভর্নর শ্যাল নট বি আইদার মেম্বার অফ দ্য আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট অর হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার, মানে না স্টেট লেজিসলেচারের সদস্য না পার্লামেন্টের সদস্য হতে পারবেন, কোনো অফিস অফ প্রফিটেও থাকতে পারবেন না। নেক্সট, গভর্নর একটা হাউস পাবেন, একটা বাড়ি পাবেন যেখানে তিনি বিনা পেমেন্টে থাকতে পারবেন। তার ভাতা বা সুযোগ সুবিধা কে ডিসাইড করবে? পার্লামেন্ট বাই ল। পার্লামেন্ট এটাকে ডিসাইড করবে, এটা মাথায় রেখে, ওটা কিন্তু স্টেট লেজিসলেচার ডিসাইড করবে না। এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, দুটোই কিন্তু পার্লামেন্ট বাই ল এর মাধ্যমে ডিসাইড হবে। নেক্সট, তার এমোলমেন্ট অ্যালাওয়েন্স শ্যাল নট বি ডিমিনিশ ডিউরিং দ্য টার্ম অফ অফিস। দেখতে পাচ্ছ পুরো কপি পেস্ট করা এই সেগমেন্ট আর এই সেগমেন্টটা, ফলে আমরা বলতেই পারি যে 90% ইনফরমেশন গভর্নর এবং প্রেসিডেন্টের সেম। দেখো নেক্সট হচ্ছে স্যালারি। এবার স্যালারি কি হবে? দেখো দ্য স্যালারি ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট বাই ল। পার্লামেন্ট ল এর মাধ্যমে প্রেসিডেন্টের স্যালারি ডিফাইন করবেন। ঠিক আছে, এবং এই জায়গায় পয়েন্টগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে স্যালারি কোথা থেকে চার্জ করা হবে। দেখো স্যালারি চার্জ ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। স্যালারি চার্জ ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তাহলে আমরা জানি আমাদের 3 ধরনের ফান্ড রয়েছে। একটাকে বলা হয় পাবলিক ফান্ড, একটাকে বলা হয় কনসোলিডেটেড ফান্ড, একটাকে বলা হয় কন্টিনজেন্সি ফান্ড। আচ্ছা, আমি তোমাদের যখন ফান্ড সম্পর্কে টুকটাক বলেছি ক্লাসে, তখন একটা জিনিস আমি তোমাদের বলে দিয়েছিলাম যে দেখো এটা আমার একটা জেনারেলাইজড থিওরি মানে ধরো প্রচুর কোশ্চেন দেয় যে প্রাইম মিনিস্টারের স্যালারি কোথা থেকে দেওয়া হয়, বা অ্যাটর্নি জেনারেলের স্যালারি কোথা থেকে দেওয়া হয়, বা এমপিদের স্যালারি কোথা থেকে দেওয়া হয়, এমএলএদের স্যালারি কোথা থেকে দেওয়া হয়, চিফ মিনিস্টারের স্যালারি কোথা থেকে দেওয়া হয়। তো সবসময় মাথায় রাখবে এই ফান্ড যেটা, এই 3টে ফান্ডের মধ্যে তুমি যদি এই শর্টকাট জিনিসটা মনে রাখতে পারো, আমি এইভাবে মনে রাখি, এর মানেই এই নয় যে এটা 100% রাইট, বাট মোটামুটি 90% ইনফরমেশন তোমাকে ঠিক করে দেবে। যেমন তুমি একটা জিনিস মাথায় রাখবে যে সেটা হচ্ছে যে অফিসিয়াল পাবলিকের দ্বারা ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড
তার স্যালারি দেওয়া হয় পাবলিক অ্যাকাউন্ট থেকে, তাই পাবলিক ওয়ার্ডটা রয়েছে। যেমন চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এমএলএ, এমপি, এরা সবাই কি, এরা সবাই কিন্তু পাবলিকের দ্বারা ডিরেক্টলি অ্যাপয়েন্টেড, তাই এদের স্যালারি দেওয়া হয় পাবলিক অ্যাকাউন্ট থেকে। এবং এটা মাথায় রাখতে হবে, এই ফান্ড তোমার স্টেটেরও যেমন রয়েছে তেমনি ইউনিয়নেরও রয়েছে। তাহলে যারা ইউনিয়নের অফিসিয়াল তাদের পাবলিক অ্যাকাউন্ট পাবলিক ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হবে, আর যারা স্টেটের অফিসিয়াল তাদের পাবলিক ফান্ড অফ স্টেট থেকে দেওয়া হবে বা ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হবে। যেমন প্রাইম মিনিস্টারের স্যালারি দেওয়া হয় পাবলিক ফান্ড থেকে বাট পাবলিক ফান্ড অফ ইন্ডিয়া থেকে, আর চিফ মিনিস্টারের স্যালারি দেওয়া হয় পাবলিক ফান্ড থেকে অ্যান্ড পাবলিক ফান্ড অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখো এমএলএদের স্যালারি দেওয়া হয় পাবলিক ফান্ড অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, আর এমপিদের স্যালারি দেওয়া হয় পাবলিক ফান্ড অফ ইন্ডিয়া থেকে। সিমিলারলি কনসোলিডেটেড ফান্ড, যে সমস্ত অফিসিয়াল পাবলিকের দ্বারা ইনডাইরেক্টলি অ্যাপয়েন্টেড, নট ডাইরেক্টলি, মানে ডিরেক্ট ভোটের দ্বারা অ্যাপয়েন্টেড নয়, যেমন গভর্নর, যেমন প্রেসিডেন্ট, যেমন অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, ক্যাগ, তো এনরা কিন্তু ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট হয় না, তাই এনাদের স্যালারি দেওয়া হয় কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে বা কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে। তোমাকে বুঝতে হবে, ধরো প্রেসিডেন্টের স্যালারি কোথা থেকে দেওয়া হবে, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, আর গভর্নর স্যালারি কোথা থেকে দেওয়া হবে, কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে। সেম অ্যাটর্নি জেনারেলের স্যালারি দেওয়া হবে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, অ্যাডভোকেট জেনারেলের স্যালারি দেওয়া হবে কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে। ক্লিয়ার? আর কন্টিনজেন্সি ফান্ডটা অ্যাকচুয়ালি ইমার্জেন্সি ফান্ড, যখন কোথাও কোনো ক্রাইসিস তৈরি হবে, আননেসেসারি একটা তোমার সিস্টেম চলে আসবে, সেই সময় যে টাকাটা খরচা হয় সেটা হচ্ছে কন্টিনজেন্সি, যাকে আমরা বলি আপৎকালীন ফান্ড। এটা সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাহলে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখো, সেটা হচ্ছে যে এই যে প্রেসিডেন্টের স্যালারি কোথা থেকে দেওয়া হচ্ছে, দ্য স্যালারি ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া, এটা ঠিক আছে। স্যালারি চার্জড অন কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এবার তোমার কাছে ক্লিয়ার এই পয়েন্টটা, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে স্যালারি দেওয়া হয়। আচ্ছা, প্রেসিডেন্টের একটা পেনশনও দেওয়া হয়, কোথা থেকে দেওয়া হবে, সেম ফান্ড থেকে, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। ক্লিয়ার? তাহলে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে স্যালারি অ্যান্ড কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে পেনশন। ঠিক আছে, একটু মাথায় রাখো গভর্নরের ক্ষেত্রে কিন্তু জিনিসটা চেঞ্জ আছে। দেখো গভর্নরের স্যালারি কি হবে, সেম পার্লামেন্ট ডিফাইন করবে, কি পার্লামেন্ট বাই ল, সেম পয়েন্ট, স্যালারি চার্জড অন কোথা থেকে হবে, কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে হবে, যেটা তোমাকে আমি একটু আগে বোঝালাম। এটা একটু চেঞ্জ আছে, দেখো আসল চেঞ্জটা এখন তুমি দেখতে পাবে, কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট, আসল চেঞ্জ হচ্ছে পেনশন। পেনশন কোথা থেকে দেওয়া হয়, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এই পয়েন্টটা খুব ভাইটাল। কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে পেনশন দেওয়া হয় কেন, কারণ যতক্ষণ অবধি গভর্নর স্টেটের হেড হিসাবে থাকেন তখন স্টেট তাকে মাইনে দিচ্ছে, কিন্তু যখনই পেনশনে চলে যাচ্ছে, আচ্ছা পেনশনে চলে যাওয়ার তাৎপর্য হচ্ছে প্রেসিডেন্ট তো আর সেই স্টেটের পার্টও নয়। ইভেন তোমরা জানো জেনারেলি গভর্নর সেই স্টেটের সদস্যই নয়, অন্য স্টেটের সিটিজেনকে আর একটা স্টেটের গভর্নর বানানো হয়, ফলে ইনি পেনশন পাওয়ার পরে না সেই স্টেটে থাকে, তার নিজের জায়গায় থাকে, ফলে তার কোনো এক্সিস্টেন্সই সেই স্টেটে থাকে না আফটার পেনশন। তাই পুরো দায়িত্বটা কাকে নিতে হয়, পার্লামেন্টকে। তাই কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে তার স্যালারি দেওয়া হয়, মানে পেনশন দেওয়া হয়, সরি স্যালারি দেওয়া হয় কোথা থেকে, কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে। নেক্সট দেখো ওথ অ্যান্ড অ্যাফার্মেশন অফ প্রেসিডেন্ট ইজ ডিটারমাইন্ড বাই চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো একমাত্র প্রেসিডেন্টের সমান সমান তোমার মনে হতে পারে প্রাইম মিনিস্টার, কিন্তু না, প্রেসিডেন্টের সমান সমান হচ্ছে সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাই ওথ অ্যান্ড অ্যাফার্মেশন এটা কিন্তু চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ওনাকে দিয়ে করান।
দেখো ইন হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে কিন্তু সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, ধরো কোনো কারণে চিফ জাস্টিস অ্যাবসেন্ট, তাহলে তাহলে তোমার তার ওথ অ্যান্ড অ্যাফার্মেশন কে করাবেন? তার ওথ আর অ্যাফার্মেশন করাবেন সিনিয়র মোস্ট জাজ, সিনিয়র মোস্ট জাজ। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমার স্যালারি। এখানে দেখো, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে কিন্তু চিফ জাস্টিস অফ হাই কোর্ট তার ওথ অ্যান্ড অ্যাফার্মেশন করান, এবং তার অ্যাবসেন্সে সিনিয়র মোস্ট জাজ অফ হাই কোর্ট কিন্তু এটা করিয়ে থাকেন। একই, শুধু এটা সুপ্রিম কোর্টের, এটা হাই কোর্টের। এই পয়েন্টগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। তো সত্যি বলতে তুমি যদি এই প্রেসিডেন্ট গভর্নরের পয়েন্টকে খুব চোখ বন্ধ করে দেখো, তাহলে হার্ডলি 3 থেকে 4টে পয়েন্ট রয়েছে, যে 3 বা 4টে পয়েন্ট তোমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ এটা আমার কাছে একটু মানে মনে রাখতে হবে, মনে রাখতে হবে। তা বাদে বাকি সবই সেম, বাকি সবই সেম। নেক্সট দেখো, এই যে অ্যাপয়েন্টেড, তো প্রেসিডেন্টকে তো আর অ্যাপয়েন্ট করা হয় না, প্রেসিডেন্টকে ইলেক্ট করা হয়। তাহলে প্রেসিডেন্টের ইলেকশন হয় একটা স্পেশাল প্রসেসের মাধ্যমে, তাকে আমরা সেই ইলেকশন মেথডটা আমরা নেক্সট দিন পড়বো। এটা একটা ইলেকটোরাল কলেজ তৈরি করা হয়, সেই নেক্সট ক্লাসে আমরা পড়বো। এই ইলেকটোরাল যে কলেজ, এই কলেজের সদস্য হচ্ছে সমস্ত এমএলএ এবং এমপি, তাদের একটা ভ্যালু ভোট থাকে, মানে এই এমএলএ এবং এমপিদের ভোট ভ্যালু ডিফারেন্স থাকে, আমরা নেক্সট দিন ক্যালকুলেট করব প্রত্যেকের ভোট ভ্যালু, এবং সেই ভ্যালু ভোটের মাধ্যমে যে সব থেকে বেশি ভ্যালু পান তিনি প্রেসিডেন্ট হন, বাকিরা প্রেসিডেন্ট পোস্ট থেকে রিমুভ হয়ে যান। তিনি ইলেক্টেড হন যিনি সব থেকে বেশি ভ্যালুর ভোট পাবেন। এবং এই যে স্পেশাল মেথডটা, এই মেথডটাকে আমরা কি বলে থাকি? এই মেথডটাকে বলে থাকি আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম অ্যান্ড সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম। ঠিক আছে? তো এই মেথডের মাধ্যমে আমরা কিন্তু তোমার প্রেসিডেন্টকে ইলেক্ট করে থাকি। বাট গভর্নরের কোনো ইলেকশন হয় না। গভর্নরের কি হয়? গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট হয়। গভর্নরকে কে অ্যাপয়েন্ট করেন? আমরা সবাই জানি প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন। টার্ম অফ অফিস যদি দেখা যায়, তাহলে প্রেসিডেন্টের টার্ম অফ অফিস কত দিনের? 5 বছরের জেনারেলি থাকেন। ঠিক আছে, এটাও 5 বছরের। কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যে দেখো, এই টাইম ফ্রেম অবধি তিনি ততদিনই থাকবেন যতক্ষণ অবধি তিনি প্লেজার অফ প্রেসিডেন্টের এনজয় করবেন। মানে যতক্ষণ অবধি প্রেসিডেন্টকে তিনি খুশি করে রাখতে পারবেন, ততদিন অবধি তিনি এই 5 বছরের অফিসটা এনজয় করতে পারবেন। হতে পারে 4 বছরের মাথায় প্রেসিডেন্ট তাকে সরিয়ে দিল, তার মানে এই যে 5 বছর, দিস ইজ নট ফিক্সড, বাট এই 5 বছরটা ফিক্সড। এখান থেকে প্রেসিডেন্টকে সরাতে গেলে ইমপিচমেন্ট করতে হয়। ইমপিচমেন্ট ইজ আ কমপ্লিকেটেড প্রসেস, যে প্রসেসের মাধ্যমে প্রেসিডেন্টকে সরানো হবে। আজ অবধি ইন্ডিয়াতে এখন অবধি কোনো ইমপিচমেন্ট প্রস্তাব পাশ হয়নি, মানে আজ অবধি কোনো প্রেসিডেন্টকে আমরা তার কার্যকালের আগে সরাতে পারিনি। দিস ইজ আ কমপ্লিকেটেড প্রসেস। ঠিক আছে, নেক্সট দেখো, রেজিগনেশন। রেজিগনেশন কি? দেখো, রেজিগনেশন হচ্ছে যে প্রেসিডেন্ট যদি নিজে নিজে তার পোস্ট ত্যাগ করতে চান, তাহলে তিনি কার কাছে তার রেজিগনেশন লেটার দেবেন? ভাইস প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে, আর গভর্নরকে যেহেতু অ্যাপয়েন্ট করেছেন প্রেসিডেন্ট, তাহলে গভর্নর যদি কোনো রেজিগনেশন দিতে চান, ঠিক আছে, তাহলে গভর্নর কাকে দেবেন? গভর্নর অবভিয়াসলি প্রেসিডেন্টকে দেবেন। ক্লিয়ার? দেখো, তুমি যদি রিটায়ারমেন্ট দেখো, যে এরমটা হয় না যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেমন 65 বছরের পরে আর সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন না, তার ম্যাক্সিমাম আপার এজ লিমিট হচ্ছে 65। যেমন হাই কোর্টের আপার এজ লিমিট কত? 62। কিন্তু এরকম কোনো আপার এজ লিমিট নেই প্রেসিডেন্ট বা গভর্নরের ক্ষেত্রে। বেসিক্যালি এনাদের কোনো কাজ নেই না, সেই জন্য নর্মাল কোনো আপার এজ লিমিট নেই। তুমি 80 বছর বয়সেও গভর্নর হতে পারো, তুমি 80 বছর বয়সেও প্রেসিডেন্ট হতে পারো, এরকম ব্যাপার। নো রিটায়ারমেন্ট এজ ফর, দেখো গভর্নর নয় প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট আর এটা গভর্নর, কপি পেস্ট করা হয়েছে তাই দেখো কপি থেকে গেছে। ঠিক আছে, সেম পয়েন্ট। তবে প্রেসিডেন্ট হওয়ার জন্য একটা মিনিমাম এজ ক্রাইটেরিয়া লাগে, দিস ইজ 35 ইয়ার্স। গভর্নরের জন্য 35 ইয়ার্স টাইম লাগে। দেখো, ইমপিচমেন্ট কার হয়? ইমপিচমেন্ট হয় প্রেসিডেন্টের, বাট ইমপিচমেন্ট কিন্তু গভর্নরের হয় না।
আচ্ছা, ইমপিচমেন্ট যদি প্রেসিডেন্টের হয় তাহলে তার রুলটা কি দেখো, বলছে দ্য প্রপোজাল দ্য প্রপোজাল অফ ইমপিচমেন্ট ক্যান বি পাসড এনি অন হাউস অফ দ্য পার্লামেন্ট। দেখো এরম কোনো তাৎপর্য নেই যে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের জন্য আগে ইমপিচমেন্ট যে বিলটা সেটা সেটা লোকসভাতেই পাশ করতে হবে, দেন রাজ্যসভাতেই যাবে, এরম কোনো তাৎপর্য নেই। যে কোনো একটা কক্ষে আগে পাশ করালেই হবে। রাজ্যসভায়ও আগে বিলটা যেতে পারে, দেন লোকসভায় ট্রান্সফার হতে পারে, লোকসভায় আগে বিলটা যেতে পারে, দেন রাজ্যসভায় ট্রান্সফার হতে পারে, এরম কোনো বার্ডেন নেই। তাহলে তাহলে আমরা কি বলতে পারি, দেখো দ্য প্রপোজাল অফ ইমপিচমেন্ট ক্যান বি পাসড এনি অন হাউস অফ দ্য পার্লামেন্ট, যে কোনো একটা হাউসেই পাস করানো যায়। বাট এর জন্য 14 দিনের নোটিশ দরকার। প্রেসিডেন্টকে 14 দিনের নোটিশ দিতে হবে যে আপনাকে 14 দিন পর বা বা 14 দিনের মাথায় আপনার নামে একটা ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছে, আপনার ইমপিচমেন্ট করা হবে। এবং এই যে নোটিশটা, এই নোটিশেও যে 1/4 মেম্বার অফ দ্যাট হাউস 1/4 মেম্বার অফ দ্যাট হাউস যে সাইন করেছে সেটাও তোমাকে দেখতে হবে। আর সেটাও তোমাকে দেখতে হবে ইন দ্য সেন্স, সেটা তাৎপর্য হচ্ছে যে আরে ভাই শুধু তোমাকে হাঁটানো হচ্ছে না, তোমাকে হাঁটানোর জন্য দেখো প্রায় ওই হাউসের 1/4 মেম্বাররাও রাজি আছেন। তার মানে নোটিশেও হয় না, দেখবে আমরা যদি কাউকে চেঞ্জ করতে চাই, কোনো চেয়ারম্যানকে, তাহলে দেখবে সেই কক্ষের বা সেই জায়গায় বা সেই ধরো আমাদের পাড়ার যে প্রেসিডেন্ট, তাকে যদি আমরা হাঁটাতে চাই তাহলে আমাদের ওই সদস্যদের সাইন করতে হয় না যে দেখুন আমরা সবাই রাজি আপনাকে হাঁটানোর জন্য। বুঝতে পারছো জিনিসটা? তো ব্যাপারটা কাইন্ড অফ এরকম। তো এই 1/4 মেম্বার সাইন করবে যে হাউজে তুমি ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চেয়েছো সেই হাউজে। যদি সেই হাউজে কোনোভাবে ইমপিচমেন্ট পাস হয়ে যায় দেন সেটাকে ট্রান্সফার করা হবে সেকেন্ড হাউসে, ঠিক আছে? এবং দুটো হাউসেই কিন্তু স্পেশাল মেজরিটিতে ইমপিচমেন্ট প্রস্তাব পাস করাতে হবে, মানে 2/3 মেজরিটিতে ইমপিচমেন্ট প্রস্তাব কিন্তু পাস করতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? তাহলে এইটুকু আমার কাছে ক্লিয়ার। তাহলে কি ইমপিচমেন্টের যে কনসেপ্ট সেটা যে কোনো হাউসে আনা যায়, নাম্বার 1। নাম্বার 2, যে হাউসেই তুমি আনতে চাইছো সেই হাউসের 1/4 মেম্বার একে কি করবে, সাইন করবে। তৃতীয়ত হচ্ছে 2/3 মেম্বারের ভোটিংয়ে ইমপিচমেন্ট কমপ্লিট হয়ে যাবে, এবং দুটো হাউসেই, একটা হাউস নয়। যে কোনো একটা হাউস পাস করলো আর একটা হাউস পাস করলো না, তাহলে তো আমার এটা হবে না। বোঝা গেল জিনিসটা? বোঝা গেল? আচ্ছা, এই হচ্ছে তোমার ইমপিচমেন্ট। গভর্নরের কোনো ইমপিচমেন্ট হয় না, গভর্নরকে ডিরেক্টলি সরিয়ে দেওয়া যায়। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্পেশাল ইনফরমেশন। স্পেশাল ইনফরমেশনের জন্য স্পেশাল ক্লাস লাগবে আমার, যেখানে আমরা কি করছি, যেখানে আমরা আসলে একটা ইলেকটোরাল কলেজ তৈরি করব, করে প্রেসিডেন্টের ইলেকশন মেথডটা দেখব। তোমার ইলেকশন মেথডটা লাগে না সত্যি বলতে, কিন্তু আমার খুব কিউরিওসিটি ছিল যে প্রেসিডেন্টকে এই প্রসেসটা কি, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম, এটা আমার খুব জানতে হবে। তো ওই প্রসেসটা না হলেও তোমার চলবে, কিন্তু আমি নেক্সট দিন তোমাদের জানাবো যে অ্যাটলিস্ট জানা উচিত যে সব থেকে অনারেবল যে পার্সনটা, তার স্পেশাল ইলেকশন মেথড হয়, তার নামই হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমটা কিরম ভাবে হয়ে থাকে সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব, ঠিক আছে? তাহলে এই এখন অবধি যা আমরা পয়েন্ট পড়েছি সেটা হচ্ছে কপি পেস্ট, ঠিক আছে? কিন্তু এখন যেটা করব সেটা কিন্তু পুরোটাই আলাদা ইনফরমেশন, মানে প্রেসিডেন্টের জন্য কিছু আলাদা ইনফরমেশন, গভর্নরের জন্য কিছু আলাদা ইনফরমেশন, যেখানে প্রেসিডেন্ট আর গভর্নরের কোনো ইনফরমেশনই পরস্পরের সঙ্গে কপি পেস্ট হবে না, পুরোটাই সম্পূর্ণ আলাদা আলাদা ইনফরমেশন। ক্লিয়ার? তাহলে এই পোর্শনটা আমরা নেক্সট ক্লাসে পড়ব, এবং কিছু ইনফরমেশনের সঙ্গে আমরা অ্যাডও করে দেব, ঠিক আছে? তাহলে রেকর্ডিংস অফ করছি ফার্স্ট ক্লাসের।